হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ইউটিউব সেশনে আমি তোমাদের সাথে অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করব 2023 সালের ভারতীয় যে বনভূমির সর্বেক্ষণের রিপোর্ট বা ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট আইএসএফআর সম্বন্ধে। মেনলি এই রিপোর্টের যে হাইলাইটেড পেরিমিটারগুলো সেগুলো আমরা আলোচনা করব, যেখান থেকে বিভিন্ন সময় কোয়েশ্চেন আসে সেই বিষয়গুলো স্পেসিফিক্যালি কি ফাইন্ডিংস আলোচনা করব, এবং তার সাথে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কেন এই আইএসএফআরটা দরকার। আজকের ক্লাসে এই দুটি প্যারামিটার আমরা আলোচনা করব। প্রথমে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কেন আইএসএফআরটা এতখানি প্রয়োজন। এই স্পেসিফিক বিষয়টা বা আমরা যেটাকে অবজেক্টিভ বলতে পারি, এই অবজেক্টিভটা আমরা আলোচনা করব। সো ফার্স্ট অফ অল দেখো, এই জায়গাতে মনে রাখতে হবে যে প্রধান যেটা অবজেক্টিভ হতে পারে, যে কারণে এটা করা হয়, সেটা হচ্ছে মনিটরিং চেঞ্জেস। অর্থাৎ এই যে আইএসএফআর, এটা আমাদের যেমন সেন্সাস রিপোর্ট পাবলিশ হয়, এই সেন্সাস রিপোর্টের মতো একটি বিষয়, যেটা বনভূমির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার পরিবর্তন কিভাবে হচ্ছে, আগের অবস্থা থেকে বর্তমান অবস্থায় তার বিবর্ধন হচ্ছে না হ্রাস হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো ফার্স্টে এই মনিটরিং চেঞ্জ অর্থাৎ সময়ের সাপেক্ষে টাইম এবং স্পেসের রেসপেক্টে পরিবর্তনকে লক্ষ্য করা যায়। নাম্বার টু, এখানে ক্যাটেগরাইজিং ফরেস্ট ডেন্সিটি, অর্থাৎ কোনো জায়গাতে বনভূমির যে ঘনত্ব, বনভূমির ঘনত্ব হ্রাস পাচ্ছে, বনভূমির ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, এই যে বিষয়টা আমরা এটার কথা বলতে পারি। এর মাধ্যমে স্পেসিফিক্যালি যে ফরেস্টের ডাইভার্সিটি বা ডেনসিটি বোঝানো হয়, একটি নির্দিষ্ট জায়গাতে কত ধরনের কত টাইপের বনভূমি জন্মেছে, লেটস সে 1 স্কয়ার কিলোমিটার এরিয়া, সেই জায়গাতে বিভিন্ন ধরনের যে বনভূমি জন্মাচ্ছে, তাদের ডাইভার্সিটি যত বেশি হবে সেটা অবশ্যই পরিবেশের জন্য ভালো। ইউনিফর্মিটি যত কম হবে একটা নির্দিষ্ট জায়গায়, সেটা একরকম পার্সপেক্টিভকে দেখায়। অন্যদিকে কোনো একটি জায়গাতে একই ধরনের বনভূমি যদি অনেক পরিমাণে থাকে, সেটাও কিন্তু আলাদাভাবে পরিবেশের জন্য সুখ প্রদান করে থাকে। ফলে এই যে চেঞ্জ হতে পারে, সেটা আমরা টাইম টু টাইম দেখি। জেনারেলি এই যে আইএসএফআর আমরা কি ফাইন্ডিংস দেখব, এটা মূলত বাইএনিয়াল একটা রিপোর্ট। এর আগে 2021 সালের পাবলিশ হয়েছিল, এখন আমরা 2023 সালের রিপোর্ট নিয়ে আলোচনা করছি। 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, ক্যাটেগরাইজিং ফরেস্ট ডেন্সিটি, তারপর বলা হচ্ছে অ্যানালাইজিং ফরেস্ট কভার ভ্যারিয়েশন। অর্থাৎ এই যে ফরেস্ট কভার ভ্যারিয়েশন, আমাদের ভূমিভাগে ল্যান্ড কভার এবং ল্যান্ড ইউজ আমরা ঠিক যেভাবে আলোচনা করি, ভূমিভাগে যে জায়গাতে বনভূমি আছে সেই বনভূমির চরিত্র কেমন, অর্থাৎ আমরা যেটাকে ক্যানোপি ডেন্সিটি বলে থাকি, এই ক্যানোপি ডেন্সিটি অ্যানালিসিসের জন্য এটা করা হয়। ক্যানোপি ডেন্সিটির অর্থ হচ্ছে কোনো একটি জায়গাতে যে বনভূমি অবস্থান করছে, তার পাতা এবং গাছগুলি কাছাকাছি অবস্থান হওয়ার ফলেতে সূর্যালোকের পেনিট্রেশন কতখানি হতে পারছে। যদি খুব গভীর বনভূমি হয়, খুব ডেন্সিটিযুক্ত বনভূমি হয়, তাহলে সেখানে সূর্যালোক পেনিট্রেট করতে পারে না, আমরা যেমন ইকুইটোরিয়াল রেন ফরেস্টের ক্ষেত্রে দেখতে পাই। আবার যেখানে খুব স্পার্স, খুব দূরে দূরে গাছগুলো অবস্থিত, সেই জায়গাতে দেখা যায় যে উপরে যে ক্যানোপি বা চাঁদোয়ার কথা বলছি, সেটা কিন্তু এতখানি ডেন্স থাকে না। মূলত এর ভিত্তিতে আমরা 4টে ভাগে ভারতবর্ষের বনভূমিকে ভাগ করে থাকি। আমি এখানে দেখাবো মেজর যে 4টে ভাগের কথা বলা হয়, ঠিক এখানে উল্লেখ করা আছে। ভেরি ডেন্স ফরেস্ট, যাদের ক্ষেত্রে ক্যানোপি ডেন্সিটি 70%-এর বেশি। এটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ঘন, এবং ওপর থেকে যদি আমি পেনিট্রেট করার চেষ্টা করি, তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু পেনিট্রেট। এই এক ধরনের বনভূমি আমরা দেখতে পাই। তার পরবর্তীতে মডারেটলি ডেন্স ফরেস্টের কথা বলা হচ্ছে। এই যে মডারেটলি ডেন্স ফরেস্ট, যেখানে ক্যানোপি ডেন্সিটির পরিমাণ 40%-এর বেশি, 70%-এর কম, এটা একটা হয়। এবং আর একটা হচ্ছে ওপেন ফরেস্ট, অর্থাৎ যেখানে ক্যানোপি ডেন্সিটি, তোমরা মোটামুটি এই যে ছবিটা আছে, এই ছবিটা দেখলে বুঝতে পারবে, যেখানে ক্যানোপি ডেন্সিটির পরিমাণ মোটামুটি 10%-এর কম, এবং 10 থেকে 40%, এবং 10%-এর কম হলে তাকে আমরা স্ক্রাব বলে থাকি। এই রকম ভাবে মূলত এই যে ডেন্সিটি কভারেজ বা যেটাকে আমরা ক্যানোপি ডেন্সিটি বলি, সেটা এখানে আলোচনা করা হচ্ছে। এছাড়া আর কি কি এখান থেকে আমরা অ্যানালাইজ করতে পারি যে কেন আইএসএফআর দরকার। সাপোর্টিং পলিসি ডেভেলপমেন্ট, অর্থাৎ এই বনভূমি সর্বেক্ষণের মাধ্যমে এটা বোঝা যায় যে আগামী দিনে পরিবেশ সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট বা পরিবেশের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আগে বর্তমান অ্যাসেসমেন্ট কি হচ্ছে। কোনো জায়গায় যদি বনভূমির পরিমাণ কমতে থাকে, যেমন দেখা গেছে নর্থ ইস্টে বনভূমির পরিমাণ ক্রমশ কমছে, তাহলে সেই জায়গাতে কি পদক্ষেপ নেওয়া উচিত, কেন কমছে, এবং কমার প্রভাবে কি হতে পারে সেটা মানুষকে বোঝানো যেতে পারে।
এবং আমরা পলিসি কেন নিই? কোনো একটা টার্গেট অ্যাচিভ করার জন্য পলিসি বা প্রোগ্রামস নেওয়া হয়। এক্ষেত্রেও কিন্তু সেম কথা প্রযোজ্য। সেটা হতে পারে। তার পরবর্তীতে বলা হচ্ছে রিসোর্স প্ল্যানিং। বনভূমি আমাদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ রিসোর্স হিসাবে কাজ করে। তাহলে সেই রিসোর্সকে প্রপারলি ইউটিলাইজ করা, সেই রিসোর্সের অ্যাভেলেবিলিটি সাধারণ মানুষের মধ্যে দেওয়া। আমরা বনভূমি থেকে কাঠ পাই, বনভূমি থেকে ভেষজ ওষুধ পাই, ফলমূল পাই। যারা বনভূমিতে থাকে অর্থাৎ টু সাম এক্সটেন্ট যারা শিডিউল্ড ট্রাইব বা ভারতবর্ষের বিভিন্ন ট্রাইব, তারা তো জেনারেলি বনভূমি অঞ্চলে বসবাস করতে দেখা যায়। যারা আদিম মানুষ বলে মনে করা হয়, ভারতবর্ষের আদি অধিবাসী বলে, অ্যাবরিজিনাল বলে মনে করা হয়, তাদের ক্ষেত্রে জীবনের মেইন স্টে কিন্তু বনভূমি। এছাড়া আমাদের সামগ্রিক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে বনভূমি একটা সম্পদ হিসাবে কাজ করে। তাহলে সেই সম্পদের প্ল্যানিং আমরা কাজ করতে পারি, সেই সম্পদের প্ল্যানিং সম্বন্ধে আমরা বলতে পারি। তার পরবর্তীতে বায়োডাইভার্সিটি কনজারভেশন। এটা বলার অপেক্ষা রাখে না যে বনভূমির হ্রাস বা বৃদ্ধির সাথে বায়োডাইভার্সিটি কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। আমাদের বনভূমির ক্ষেত্রে বলা আছে মিনিমাম 33% প্রয়োজন যে কোনো একটি অঞ্চলেতে বনভূমিকে মেনটেন করা। কিন্তু এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, এই যে বনভূমিকে মেনটেন করার উদ্দেশ্যে কিছু পলিসি নেওয়া দরকার, কিছু ফ্রেমওয়ার্ক করা দরকার। আমরা সেটা কোথা থেকে পাবো, তার স্টেটাস কোথা থেকে পাবো? দ্যাট ইজ ওয়াই ISFR, অর্থাৎ প্রত্যেক 2 বছর অন্তর অন্তর আমরা স্টেটাসটা দেখতে পাই, ডকুমেন্টেড স্টেটাস দেখতে পাই। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশনের কথা বলা হচ্ছে, যে বর্তমান দিনে দাঁড়িয়ে আমরা যদি দেখি ব্যাপক পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, এবং এই পরিবেশ দূষণের অন্যতম প্রধান একটা বিষয় হচ্ছে উষ্ণায়ন বেড়ে যাওয়া। তাহলে উষ্ণায়ন কেন বাড়ছে? উষ্ণায়ন বাড়ছে কার্বন ডাই অক্সাইডের এক্সেসিভ এমিশনের ফলে। এবং যদি বনভূমি ঠিক থাকে, যদি বনভূমির পরিমাণ যথোপযুক্ত থাকে, সেটাকে সিঙ্ক করা বা সেটাকে টার্মিনেট করা বলা যেতে পারে, এটা কিন্তু অ্যাপ্লিকেবল হয় বনভূমির দ্বারাই। তাহলে বনভূমিকে যদি আমরা প্রপার ওয়েতে ব্যবহার করতে পারি, তাহলে এই যে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড বাতাসে বেরিয়ে আসছে, এই কার্বন ডাই অক্সাইড বেরোনোর ব্যাপারটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে পরিবেশ দূষণ কম হয়, এবং এই যে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন, সেই জলবায়ুর পরিবর্তনকে আমরা মিটিগেট করতে পারি। ক্লিয়ার? এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো সম্ভব হয়, কারণ আমার কাছে যদি ডকুমেন্টেড তথ্য থাকে যে আগের বছর এইরকম হয়েছিল, এই বছর এরকম আছে, তার 4 বছর আগে এরকম পরিস্থিতি ছিল, তাহলে ভবিষ্যতে কি হতে পারে, আমরা কি কাজ করলে তার ইম্প্যাক্ট কি পেতে পারি, জনগণকে বোঝানোর জন্য ডকুমেন্টেশন দরকার। জনগণকে এই স্টেটাস দেখিয়ে সচেতন করা যেতে পারে যে দেখো এই পরিস্থিতি পরিবেশের, আমরা যদি এরকম ভাবে কাজকর্ম করি, যদি বনভূমি এরকম ভাবে ধ্বংস করি, তাহলে এত ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে, এটা বলা যেতে পারে। অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটা বর্তমান দিনে দাঁড়িয়ে বনভূমি সংরক্ষণ করা বা বায়োডাইভার্সিটি কনজারভেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রিসার্চের কাজে বনভূমির এই স্টেটাস অত্যন্ত দরকার। আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে অ্যানালিসিস করি ডাটাবেসের ভিত্তিতে, তাহলে এই ফরেস্ট সার্ভে আমাদেরকে ডাটাবেস প্রোভাইড করে। ক্লিয়ার? এবং আমি যেটা দেখালাম যে এই যে ডাটাবেস একটা নমিনাল এক্সাম্পল, এই ডাটাবেস এই কারণে প্রয়োজন যাতে রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট কাজ করা যায়। এর পরবর্তীতে আমরা মেজর যে বিষয়টা দেখব আজকের ক্লাসের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, দ্যাট ইজ কি ফাইন্ডিংস। আজকের এই ছোট্ট অংশে আমরা শুধুমাত্র কি আলোচনা করলাম যে কেন এটা প্রয়োজন। এরপর কি ফাইন্ডিংস অংশে আমরা জাস্ট দুটো বিষয় দেখব, যে ভারতবর্ষের ক্ষেত্রে টোটাল ফরেস্ট এবং ট্রি কভার যেটা 25.17% আছে, এবং এখানে মনে রাখতে হবে টোটাল ফরেস্ট এবং ট্রি এই দুটো কভারের কথা বলা হচ্ছে। কেবলমাত্র যদি ফরেস্ট কভারের কথা বলা হয়, তাহলে টোটাল আমরা দেখতে পাবো যে 7,15,342.61 স্কোয়ার কিলোমিটার, যেটা 21.76%, এবং ট্রি কভার আছে মোটামুটি 3.41%। অর্থাৎ ফরেস্ট কভার এবং ট্রি কভার দুটোকে আলাদা করে দেখানো হয়েছে। এর পরবর্তীতে কোন কোন রাজ্যের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম, কোন কোন রাজ্যের ক্ষেত্রে এটা মিনিমাম, এই সংক্রান্ত তথ্য আমরা দেখব। ম্যাক্সিমাম আমরা যদি দেখি ইনক্রিজ হয়েছে যেটা ফরেস্ট কভার এবং ট্রি কভারের মধ্যে, সেটা হচ্ছে ছত্তিশগড়, তারপর আছে উত্তরপ্রদেশ, ওড়িশা। এবং ম্যাক্সিমাম ডিক্রিজ যদি দেখা যায়, তাহলে দেখা যাবে মেনলি মধ্যপ্রদেশ, তার পরবর্তীতে কর্ণাটক, লাদাখ এবং নাগাল্যান্ড। এই রকম কিছু তথ্য আমাদেরকে ISFR থেকে বার করতে হবে। স্পেসিফিক্যালি ইউটিউবে এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে এই বিষয়ে জ্ঞাত করা যে এই ফরেস্ট কভার এবং ট্রি কভার সম্বন্ধীয় যে রিপোর্ট, সেটা আমরা কেন পড়ব।
এর পরবর্তী অংশে আমরা আরেকটা ক্লাস নিয়ে আসবো, যেখানে স্পেসিফিক্যালি এই যে এই ফাইন্ডিং গুলো 2023 সালের রিপোর্ট থেকে আমরা তুলে তুলে আলোচনা করব। আজকের ক্লাসের জন্য শুধুমাত্র পার্সপেক্টিভটাই থাকলো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, যেখানে আমরা ফাইন্ডিংকে ইন ডেপথ আলোচনা করব। অন দিস নোট, থ্যাংক ইউ ওয়ান, হ্যাভ এ গুড ডে।